ধরলাম ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামাত জোট জয়লাভ করেছে। এরপর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তো তিনি গেলেন বিদেশি কোনো একটি দেশের সফরে কিংবা কোনো একটি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। তার এখনকার যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, যাকে তাকে ধরে চুমু দিয়ে দেওয়া এবং পেছন থেকে সামনে থেকে জড়িয়ে ধরা, যেটা একেবারে একজন রাষ্ট্রনেতা সুলভ আচরণ নয়, সেই ঘটনাগুলো তিনি ঘটাচ্ছেন। আমরা তো এখন সন্দেহ করছি যে তিনি যদি রাষ্ট্রপ্রধান হইতেন বা বাংলাদেশের সরকার প্রধান হইতেন, তিনি যদি বিদেশি কারো সঙ্গে বৈঠক করতেন কিংবা সাক্ষাৎ করতেন, তিনি একইভাবে জড়িয়ে ধরতেন, একইভাবে গায়ের বিভিন্ন স্থানে হাতাইতেন, একইভাবে চুমু দিয়ে দিতেন। দেখেন, ঈদের দিন জামাতের আমিরের বাসায় সরকারি বাসভবনে তিনি কূটনীতিকদের ডেকেছেন, কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা দেখতে পেলাম কি, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমরা দেখতে পেলাম কি, তিনি অমুকে জড়িয়ে ধরতেছেন, অমুকের পিঠে চুমু দিচ্ছেন, একেবারে গাদাগাদি করছেন, যেটা দেখে মনে হলেও যে কূটনীতিকদেরকে তিনি আসলে যেভাবে জড়িয়ে ধরছেন, এটাকে তাদের দেশে তারা হেনস্থা হিসাবে মনে করেন এবং এটাকে তারা এক ধরনের সমকামিতার পর্যায়ে দেখেন তারা এগুলোকে, এবং যৌন হয়রানি, পুরুষকে যৌন হয়রানি করে এইসব হিসাবে দেখেন। জামাতের আমির আগে তিনি শুধুমাত্র জামাতের দলীয় প্রধান ছিলেন, এখন তিনি সংসদে বিরোধী দলীয় নেতা। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে জামাতকে বিরোধী দল বানিয়েছে, অর্থাৎ জামাতের জোটকে বিরোধী দল বানিয়েছে। তাদের থেকে এখন মানুষ দায়িত্বশীল আচরণ আশা করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দলটির আমিরই যেখানে সেখানে গিয়ে যাকে তাকে চুমু দিয়ে দিচ্ছে, এবার কূটনীতিকদেরকেও ছাড় দেয়নি। মানুষ এটা খুব ভালোভাবে দেখছে না। এখান থেকে আমি কয়েকটি বিষয় বের করেছি, আসলে জামাতের আমির কেন এরকম করছেন, তিনি কোন দেশের কূটনীতিকদের সঙ্গে এরকম করছেন এবং এগুলোর আসলে কারণটা কি তিনি করার, এবং জামাত একটা ব্যাখ্যা দিয়েছে এই বিষয়ে, এবং সেই ব্যাখ্যাটা কতটুকু আসলে রাজনীতিসম্মত হয়েছে এবং জামাত আসলে কি এগুলোই করবে কিনা, সেসব নিয়ে আমি আলাপ করব। দেখেন, জামাতের আমির যাদেরকে ডেকেছেন বা জামাতের দলের পক্ষ থেকে যাদেরকে তাদের সরকারি বাসভবনে ডাকা হয়েছে, সেখানে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, ভারত, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস ও ভুটানের এই রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা ছিলেন। তাদেরকে তিনি ডেকেছেন। তিনি যাদের সঙ্গে মাখামাখিটা করলেন, যাদেরকে তিনি পেছন থেকে জড়িয়ে ধরলেন, শরীরের বিভিন্ন স্থানে হাতাইলেন, এরকম করলেন, এটা কখনোই কূটনীতি সুলভ আচরণ না। কখনোই আপনি একজন কূটনীতিকের সঙ্গে এভাবে করতে পারেন না। কূটনীতিকের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে মুখে, আপনি মুখে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন, মুখ দিয়ে আপনি তার সঙ্গে ডিল করবেন, মুখ দিয়ে আপনি তারপরে সাইন টাইন করবেন, সেগুলো তো থাকছে, কিন্তু মুখ দিয়ে কমিউনিকেশন, কূটনীতিকের সঙ্গে একটাই কাজ, আপনার কমিউনিকেশন। সেই কমিউনিকেশনের জায়গাতে অনেক কিছু আসতে পারে, দাওয়াত আসতে পারে, একসঙ্গে খাওয়া দাওয়া আসতে পারে, কিন্তু এগুলো নেই। কূটনীতিকের সঙ্গে আপনার এগুলো নেই। যাদের সঙ্গে জামাতের আমির এই কাণ্ডগুলো ঘটিয়েছেন, আপনি ধরেন অস্ট্রেলিয়ার যিনি এই কূটনীতিকের সঙ্গে এরকম হয়েছে, যুক্তরাজ্যের কূটনীতিকের সঙ্গে হয়েছে, নেদারল্যান্ডসের কূটনীতিকের সঙ্গে এগুলো হয়েছে, তারা তাদের দেশে এগুলাকে সমকামিতা হিসাবে দেখেন। আপনি পারবেন একজন নারীর গায়ে টাচ করতে? ঠিক ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে একই এই ঘটনাগুলো, পুরুষকে যদি আপনি এভাবে টাচ করেন, তারা এটাকে হয়রানি হিসাবে দেখে, যৌন হয়রানি হিসাবে দেখে, এবং আপনি এর জন্য মামলাও করতে পারবেন। কিন্তু জামাতের আমির এবং তারা এগুলো পছন্দই করে না, কারণ তাদের দেশে সমকামিতা রয়েছে, তাদের দেশে পুরুষে যে সম্পর্ক সেগুলো জায়েজ, বা তারা জায়েজ বলতে তারা তাদের সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের এগুলোতে কোনো অসুবিধা নেই। তো তারা আসলে যখন গায়ে টাচ করবে, এগুলোকে হয়রানি হিসাবে দেখে। কিন্তু আমাদের জামাতের আমির তাদেরকে এভাবেই টাচ করলেন, এবং অনেকে এখানে খারাপ কিছু না দেখলেও কূটনীতিকরা এটা ভালোভাবে নেয়। আপনি বলতে পারেন সেখানে হেসেছে, সেখানে তারা এগুলো নিয়ে প্রতিবাদ করেনি, এরকম না। তারা এগুলা স্ট্রংলি ভেতরে মানা করে দেবে, বলবে যে আপনি নেক্সট টাইম এগুলা করেন না, কারণ ওই কূটনীতিকেরও হচ্ছে যে আপনার ক্যারিয়ার এটা নিয়ে সংকটে পড়বে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তো জামাতের আমির যে কাণ্ডটি ঘটিয়েছে, আমি আসলে কয়েকটি দিক পেয়েছি, সেগুলো একটু বলি। প্রথমত, তাকে আমারও কিছুটা সরল মানুষ মনে হয়। অনেকেই বলে থাকেন তিনি আসলে সরল মানুষ, তিনি এভাবেই চলতে চান। কিন্তু আপনি যখন একটি এই দেশের বিরোধী দলের প্রধান হবেন, বিরোধী দলীয় নেতা হবেন,
আপনার সরলতা, আপনাকে সরলতার পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে, আপনি এখান থেকে উত্তীর্ণ হয়ে আপনি একজন রাজনীতিক হিসাবে আসতে হবে, মাঠে দাঁড়াতে হবে, না হলে আপনি একজন বিরোধী দলীয় ফিগার হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন না। আপনার কূটনীতিকের সঙ্গে দেখা করতে হবে, বিদেশি অনেক নারী প্রেসিডেন্ট, নারী প্রাইম মিনিস্টার, নারী কূটনীতিকের সঙ্গে আপনার দেখা করতে হবে। তো আপনার যদি অভ্যাস এগুলো থাকে, আপনার সরলতা যদি এরকম হয়, ধরেন আপনি কোনো একটি বিদেশি নারী কূটনীতিককে আপনি নিজের মেয়ে মনে করে চুমো দিয়ে দিলেন, সে তো এটা ভালোভাবে নেবে না, একেবারে কঠিন বিপদ হয়ে যাবে, দেশের মান সম্মান যাবে। অলরেডি মান সম্মান যেতে শুরু করেছে। চীনের সঙ্গে জামাতের আমির যে কাজটা করেছেন সেটার কারণে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এখন যে কাজটি করেছেন, জামাতের লোকেরাও খোদ বলছেন যে আমির পাগল হয়ে গেছে, আমিরের অবস্থা ভালো না। জামাতের অনেক লোককে আমি এরকম কমেন্ট করতে দেখেছি। তো তিনি, আমরা দেখেছি দেশের অনেককে চুমু দিয়েছেন, এই সরল মানুষটা জামাতের আমির চুমু দিয়েছেন, কিন্তু এভাবে গদাগাদি করে তিনি আসলে জড়িয়ে ধরতে খুব কম দেখা যায় দেশের মানুষকে। দেশের মানুষকে ধরলে তাও মানা যায়, কারণ আমাদের দেশের মানুষ এগুলো খুব স্বাভাবিকই মনে করে, কারণ আমাদের এখানে ওই অর্থে সমকামিতা খুব স্ট্রংলি নেই, ভেতর ভেতর কিছু থাকলেও আছে। কিন্তু তিনি এবার দেখলাম যে বিদেশিদেরকে জড়িয়ে ধরার চেষ্টা করেন, অর্থাৎ জড়িয়ে ধরার এই যে আধিক্যতা, তিনি এটা বিদেশিদের সঙ্গে করার চেষ্টা করছেন, এবং এর ফলে তিনি বিদেশিদের সঙ্গে তিনি খুব ভালো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন, তাও একটা পার্টিকুলার দেশের কূটনীতিকদের সঙ্গে। তো তিনি আসলে এই চেষ্টাটা চালাচ্ছেন যে তার সরলতা দিয়ে বা সরলতার আদলে তিনি আসলে তাদেরকে জড়িয়ে টড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করছেন আমরাই দেশের একমাত্র সম্প্রীতির দল, আমরাই দেশের একবারে সবার সঙ্গে সুসম্পর্ক রাখার মতো দল, এটা বোঝানোর চেষ্টা করছেন। দ্বিতীয়ত যে কারণটা আমি দেখতে পাই, তিনি হয় এই কূটনীতিকদেরকে খুব ভালো করে চেনেন, যাদের সঙ্গে তিনি বসেছেন অবশ্যই তিনি চেনেন, কিন্তু সমস্যা অন্য জায়গায়। তাদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়তো থাকতে পারে, যেটা গড়াগড়ি করে বা জড়াজড়ি করে ধরার মতো সম্পর্ক তাদের মধ্যে হয়ে গেছে। মানে তারা ভেতরে ভেতরে সম্পর্ক তাদের এত স্ট্রং, এত কমিউনিকেশন, এত দেখা সাক্ষাৎ হয়তো বা তাদের হয়, যেটা আসলে আপনি চুমু দেওয়া, জড়াজড়ি করা, জড়িয়ে ধরা এই পর্যায়ে চলে গেছে। সেই সম্পর্ক হয়তো বা তাদের ভেতরে রয়েছে, সেই ভেতরের সম্পর্কের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, জামাত কি ভেতরে ভেতরে বিদেশি কূটনীতিকদের উপর ভর করেছে কিনা, সেই প্রশ্ন আসে। তৃতীয়ত, ওইখানে অনেক দেশের কূটনীতিকরা ছিলেন। আমি যদি বলি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস, ভুটান, এই দেশগুলোর কূটনীতিক এবং হাই কমিশনার আর রাষ্ট্রদূতরা ছিলেন। কমনওয়েলথের দেশগুলোর কূটনীতিকদেরকে হাই কমিশনার বলা হয়, বা রাষ্ট্রদূতদেরকে অ্যাম্বাসেডারদেরকে হাই কমিশনার বলা হয়। কমনওয়েলথের বাইরে যারা রয়েছেন তাদেরকে রাষ্ট্রদূত বলা হয়। তো যেই ভিডিওটা আপনাদের সামনে এসেছে, আপনি যদি দেখেন, সবগুলো কিন্তু সাদা চামড়ার লোক, যাদের সঙ্গে জামাতের আমির জড়াজড়ি করেছেন, জড়িয়ে ধরেছেন, পিঠে চুমু দিয়েছেন, এগুলো সব সাদা চামড়ার লোক। তা আমরা ধরতে পারি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, এই তিনটা দেশের কূটনীতিকদেরকেই জামাতের আমির খুব আধিক্যতা দেখানোর চেষ্টা করেছেন, জড়িয়ে ধরার চেষ্টা করেছেন। পাকিস্তানের কূটনীতিককে তিনি করেননি, এটা করবেন না জনসম্মুখে, কিন্তু ব্রুনেইয়ের কূটনীতিককে করেননি, ফিলিপাইনের কূটনীতিককে করেননি, ইন্দোনেশিয়ার কূটনীতিকদেরকে করেননি, ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ, মালয়েশিয়ার কূটনীতিকের সঙ্গে তিনি এরকমটা করেননি, মুসলিম দেশ। তিনি কিন্তু মানতেন যে আমার সঙ্গে করা যায়, আমরা মুসলিমরা একে অপরকে হাতে চুমু দিই। আপনি যদি মক্কা মদিনায় যান, একে অপরের হাতে চুমু দেয়, কপালে চুমু দেয়, আমি অনেককে দেখেছি, বিদেশ সফর সৌদি থেকে আসা অনেককেই দেখেছি এগুলো করেন। তো তিনি কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব দেশের, ব্রুনেইয়ের এই দেশের কূটনীতিকের সঙ্গে এটা করেননি। করেছেন কার সঙ্গে? সাদা চামড়ার সঙ্গে। অর্থাৎ জামাতের আমির এখানে পিক অ্যান্ড চুজ করেছেন জড়াজড়ি করার ক্ষেত্রে, চুমু দেওয়ার ক্ষেত্রে। পিক অ্যান্ড চুজটা কেমন? সাদা চামড়াকে তিনি বাছাই করেছেন। সাদা চামড়ার দেশগুলো শক্তিশালী, সাদা চামড়ার দেশগুলো এদের সঙ্গে সম্পর্ক থাকলে অনেক কিছু সম্ভব, ক্ষমতায় যাওয়া সম্ভব, দেশের অর্থনীতি সমৃদ্ধি করা সম্ভব, তাদের থেকে অনেক কিছু আনা সম্ভব, তাদেরকে অনেক কিছু দেওয়া সম্ভব, রপ্তানি করে আপনি টাকা আয় করতে পারেন। তো তিনি সেই চেষ্টাটা করেছেন। কিন্তু একজন মুসলিমকে, যেখানে মুসলিমে এই রেওয়াজটা আমরা দেখতে পাই, ধর্মীয়ভাবে এটা অ্যালাউ কিনা আমি সেই ধর্মীয় ব্যাখ্যায় যাব না, তবে মুসলিমে একে অপরকে চুমু দেয় পুরুষ, আমি দেখেছি হাতে কপালে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু আপনি মুসলিমকে চুজ করেননি, আপনি খ্রিস্টানদেরকে চুজ করেছেন, বা শক্তিশালী রাষ্ট্রের কূটনীতিককে আপনি চুজ করেছেন। এখানেই প্রশ্ন উঠে যে আসলে সে চাচ্ছেটা কি,
সে কি চুমু দিয়ে গড়াগড়ি করে জড়িয়ে ধরে কি আসলে সম্পর্ক বিল্ড আপের চেষ্টা করছে কিনা? জামাতের ভেতর থেকে জামাতের আমিরের এটার স্ট্রং অপোজ করা উচিত যে আপনার এই কর্মকাণ্ডগুলো জামাতকে কূটনৈতিকভাবে বা বিদেশিদের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বড় বাধা হয়ে কাজ করবে। এবং তার উপদেষ্টা বলেন, তাদের সেখানে যে আন্তর্জাতিক পরামর্শক যারা রয়েছেন, আন্তর্জাতিক বিষয়ে যারা ভালো বোঝেন, তারা স্ট্রংলি তাকে এটা বলা উচিত যে আপনি এটা নেক্সট টাইম আর করবেন না। এটা দেশের তো সুনাম ক্ষুণ্ণ হয়, কূটনীতিকরা আর আমাদের সঙ্গে সহজে বসবে না। এটা এই পরামর্শটা তাকে দেওয়া উচিত। এই কাজ আমি এমন কোনো মানুষ দেখি নাই যে এই কাজটাকে সমর্থন করেছে। কেউই এটাকে সমর্থন করে নাই। সবাই বলেছে এটা একেবারে কূটনীতি বিবর্জিত একটা কাজ, মানে কূটনীতি বহির্ভূত একটা কাজ হয়েছে, যে কাজ আসলে কূটনীতিকের সঙ্গে হওয়া উচিত না। ওই যে আমি যেটা বলছিলাম, কূটনীতিকের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে মৌখিক আলোচনা। আপনি তার সঙ্গে দর কষাকষি করবেন, আপনি কি নিতে পারবেন তার থেকে, আমার এখানে কি দরকার, গণতন্ত্র কিভাবে এস্টাবলিশ করবেন সেটা তাকে জানাবেন। তারপরে আমার দেশে কি লাগবে তাকে আপনি সেটার জন্য আবেদন জানাবেন, তার দেশে আমরা কি পাঠাতে পারবো সেটার জন্য, সেটা নিয়ে তাকে কথা বলবেন। এই ঘটনাগুলো বাইরে গিয়ে আমরা দেখলাম জামাতের আমির যেটা করেছেন সেটা আসলে দেশের এবং তার দলের সুনাম ক্ষুণ্ণ হইল। তো এই বিষয়ে জামাত একটা ব্যাখ্যা দিয়েছেন। জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ তিনি বলেন, ঈদের দিনের আনন্দ তো এমন হৃদ্যতাপূর্ণ হওয়ারই কথা। তো ভিডিও যেটা দেখলাম মুসলিমের সঙ্গে হয়নি, হয়েছে শুধু ইহুদি খ্রিস্টানের সঙ্গে। আমি তাদেরকে কূটনীতিক হিসেবেই দেখি, কিন্তু আপনি চুমু দিতে গেলে, জড়াজড়ি করতে গেলে আপনি মুসলিমকে করতেন। আপনি করলেন কাকে? যে লোকটা, মানে আমি যে মুসলিম কান্ট্রিগুলোর নাম বলেছি ওইখানে ছিলেন তাদের সঙ্গে না। মুসলিম কান্ট্রি হইলে আপনি এটা করতে পারেন না কূটনীতিকদের সঙ্গে। তো তিনি বলছেন এরকমই হওয়ার কথা। বাংলাদেশে আর কোন কূটনীতিকদের সঙ্গে যারাই দেখা করেছেন কেউ অতীতে এরকম কর্মকাণ্ড ঘটাননি, এই জামাতের আমির যেটা ঘটিয়েছেন। তিনি বলছেন সেখানে আমির কূটনীতিকদের সঙ্গে রসিকতা ও হাসি ঠাট্টা করে একটু আনন্দ দিতে চেয়েছেন। মানে রসিকতা আর হাসি ঠাট্টা করে আনন্দ দিতে চেয়েছেন। তা আপনি সেখানে যাত্রা পালাই করলেই পারতেন, আরেকটু আনন্দ পাইতো, নর্তকী আইনে নাচাইতে পারতেন। জাস্ট মানে তিনি আনন্দ দিতে চাইছেন। জামাতের আমির তো সেটাই করলেন, গড়াগড়ি করা, তারপরে হচ্ছে আপনার এই চুমু দেওয়া, সবই করেছেন তিনি যা যা করেন। তারা তো উচ্ছ্বসিত ভাবে সেটা উপভোগ করেছেন। তিনি বলছেন উপভোগ করেছেন। কূটনীতিককে আপনি সরাসরি থাপ্পড় মারলেও সে কিন্তু আপনাকে এই মিডিয়ার সামনে সরাসরি আপনাকে কিছু বলবে না। সে তার অফিসে গিয়ে একটা লেটার পাঠাবে আপনাকে, যেটাতে আপনি মানে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির রাজনৈতিক নেতাদের প্রস্রাব করে দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। মানে তিনি অফিসে গিয়ে যে লেটারটা পাঠাবেন বা তার দেশ থেকে যেই লেটারটা আসবে, তো তারা তো আপনাকে সরাসরি বলবে না। সে তো কূটনীতিক, সে বিমর্ষ হইতে পারবে না মিডিয়ার সামনে, সে মিডিয়ার সামনে সে তার এক্সপ্রেশন দিয়ে বুঝাইতে পারবে না সে আসলে কি। কিন্তু জামাতের আমির করতেছেন, তিনি হাসতেছেন, তিনি মনে করছেন যে এখানে হাসতে হবে, তিনি হেসেছেন। কিন্তু তিনি তার প্রতিবাদ যেটা জানাবেন ভেতরে জানাবেন, ওই যেটা বললাম যেভাবে জানাবেন আসলে আপনি জবাব দিতে পারবেন না। ক্ষমা চাওয়া ছাড়া আসলে আপনার কাছে কোনো অপশন থাকবে না। সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা ঠিক নয়। ভিন্নভাবে কি উপস্থাপন করলো? আপনি গড়াগড়ি করলেন কূটনীতিকদের সঙ্গে, যেটা কেউ কখনো করেনি, আপনারা করেছেন। মানুষ সেটা সমালোচনা করছে, বলছে যে ভিন্নভাবে উপস্থাপন করছে। তারপরও দৃষ্টিকটু বা বেমানান কিছু হয়ে থাকলে বিষয়টি নিয়ে আমরা আরো সতর্ক থাকবো। এখানেই হচ্ছে আসল কথা, আপনাদেরকে আরো সতর্ক হইতে হবে। এভাবে কূটনীতিকদের সঙ্গে এভাবে কখনোই আপনারা এভাবে মেলামেশা করতে পারবেন না। এটা চরম সমালোচনা হবে। কূটনীতিকদের সঙ্গে ভেতরে আরো অনেক কঠিন কাজ হয়ে যায়, আরো অনেক বড় কিছু ঘটে যায়, কিন্তু এটা হইতে পারে না। অনেক কূটনীতিক বাংলাদেশের অনেক নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে বিদেশিরা, আবার বিদেশি কূটনীতিকরাও বাংলাদেশের অনেক কূটনীতিকের সঙ্গে সম্পর্ক, কিন্তু কখনো এগুলো সামনে আসে না, কখনো এগুলো কেউ জানতে পারবে না। কিন্তু যেটা করেছে জামাতের আমির একটা বিরোধী দলের নেতা হিসেবে, এটা কখনোই করতে পারে না। এটা একেবারে কূটনীতি সুলভ আচরণ নয়। এবং জামাতের আমিরকে দ্রুত তার এই কর্মকাণ্ডগুলো, এই কাজগুলো তাকে সংশোধন করতে হবে, তাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, তাকে রাষ্ট্রনেতার মতো আচরণ করতে হবে, বিরোধী দলীয় নেতার মতো আচরণ করতে। তার এখন পর্যন্ত যে আচরণ, ওই যে মিরপুরে গিয়ে তিনি ঝাড়ু দিচ্ছেন, কেউ কি কখনো এক্সপেক্ট করে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তিনি ঝাড়ু দেবেন? কখনো কেউ এক্সপেক্ট করেন? এটা তৃণমূল নেতার কাছে মানুষ আশা করে, অন্তত একজন উপজেলা সভাপতির কাছেও মানুষ এটা আশা করে না। তৃণমূলের ইউনিয়নের নেতার পর্যায়ের নেতার কাছে এটা তিনি গিয়ে ঝাড়ু দিচ্ছেন, এটা আপনার কাছে কেউ চায় না। আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করেন? আপনি হয়তো ভবিষ্যতে আপনার দল জিতলে প্রধানমন্ত্রী হইতে পারেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সেটা করেন, কিন্তু আপনার কাজ কাম সব থার্ড ক্লাস, পুরাই থার্ড ক্লাস কাজ। জামাতের আমিরের সব কাজ আমি যা দেখতে পাচ্ছি, কোনো ভালো কোনো কাজ নাই। বিএনপি দিয়ে একটা ভালো কাজ করলে সেটাকে কপি করে। জামাতের আগের রাজনীতিও এরকম কপিবাজ রাজনীতি। কিন্তু এই যে এর বাইরে তারা যেটা করছে সবকিছুই সমালোচনার মুখে পড়ছে, সবকিছুই আসলে রাজনীতি সুলভ আচরণ হচ্ছে না।
এখান থেকে জামাতের আমিরকে দ্রুত বেরিয়ে আসতে হবে। পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ যারা সবসময় বলে থাকে অরাজনৈতিক মানুষ, আপনাদের সবার ঈদ কেমন কাটলো, নব্য স্বাধীন বাংলাদেশে কেমন ঈদ কাটালেন, আমাদেরকে কমেন্ট বক্সে আইসা একটু বলবেন। বাংলাদেশের রাজনীতিতে প্রাত্যহিক যে ধরনের ঘটনা ঘটে, এসব কিছু দেখার পর মাঝে মধ্যে মন চায় রোস্টিং শুরু করি, কিন্তু আসলে ওইটা তো আমার সাথে যায় না। টুকটাক চেষ্টা করি, পারি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতা পূর্ববর্তী কিংবা স্বাধীনতা পরবর্তী ইতিহাসে একমাত্র গে, পুরুষকামী, সমকামী, শিশুকামী, যাই বলেন না কেন, একমাত্র রাজনৈতিক নেতা জামাতের আমির চুম্মা বাবা ডক্টর শফিকুর রহমান। এই লোকটার সমস্যাটা কি আপনারা কি জানেন? কি প্রবলেম? মানে বাচ্চা বাচ্চা ছেলে দেখলেই তার চেতনার দণ্ড, শুধুমাত্র চেতনার দণ্ড না, তার যে আরেকটা দণ্ড আছে ওইটা দাঁড়ায় যায়। আমার শফিকের ওয়াইফকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে মন চাচ্ছে, আপনি কি আপনার জামাইকে পূর্ণাঙ্গ তৃপ্তি দিতে পারেন না? আমিরে জামাত সে কি আপনার কাছ থেকে সুখ শান্তিটুকু পায় না? যদি পায় তাহলে কেন ছোট ছোট শিশু বাচ্চা এবং মধ্যবয়সী পুরুষ যুবক এদেরকে দেখলে আপনার জামাইয়ের 3 ইঞ্চি দণ্ড দাঁড়িয়ে যায়? অনেকে বলতে পারেন 3 ইঞ্চি দণ্ড কেন? দেখেন, যারা পারে না ওরাই সবসময় বলে আমি পারি, আমি সুঠাম দেহের পুরুষ। যারা পারে তারা কিন্তু ওইটা সবসময় বলে না যে আমি পারি, অর্থাৎ খালি কলসি বাজে বেশি। সুতরাং ডক্টর শফিক ছোট ছোট শিশু বাচ্চা দেখলেই চুমা দেয়, হাতে চুমা দেয়, গালে চুমা দেয়, বুকে চুমা দেয়। আমাদের আন্তর্জাতিক মানের চুম্মা বাবার কয়েকটা চুম্মা দেওয়ার ভিডিও আপনারা দেখেন। এই হচ্ছে জামাতের আমিরের চরিত্র। এইটার কিন্তু একটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে পারেন। গতকাল ঈদ উৎসবে এক কূটনৈতিকের সাথে এই জামাতের চুম্মা বাবা দেখেন কি করছে। পুরুষকামী, শিশুকামী, যাই বলেন না কেন, এটাকে সবকিছুই বলা যায়। তবে এখানে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কেন জামাতের আমির এই ধরনের আচরণ করেন, কেন সে শিশু বাচ্চা দেখলেই উত্তেজিত হয়ে যায়। এটার সায়েন্টিফিক ব্যাখ্যা কিংবা বৈজ্ঞানিক ব্যাখ্যা কিংবা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে কি বলে, একজন চিকিৎসক এই ব্যাপারে কথা বলেছেন। আপনারা তার অডিও বার্তা একবার শুনেন। দেখেন, আমরা তো মানুষ, ছোট ছোট বাচ্চারা তারা ফুলের মতো, বাচ্চাদেরকে দেখলে ভালো লাগবে, আদর করতে ইচ্ছা করবে, এটাই স্বাভাবিক এবং আমরা কিন্তু সাধারণত আদর করে থাকি। কিন্তু আদরেরও তো কতগুলো ধরন আছে। জামাত ইসলামের আমির উনি যেই সিস্টেমে আদর করছেন বা চুমু দিচ্ছেন, এটা কিন্তু একটা রোগ। এই রোগের নাম হচ্ছে পেডোফিলিয়া। এই রোগের বাংলা অর্থ বাল্যকামিতা বা শিশুকামিতা, অর্থাৎ কোনো কোনো মানুষের দেখবেন সমকামিতা রোগ হয়, পুরুষ পুরুষকে দেখলে আকর্ষণ বোধ করে, কোনো কোনো মানুষ আবার নারী নারীকে দেখলে আকর্ষণ বোধ করে। এই পেডোফিলিয়া রোগের রোগী যারা, তারা শিশুদেরকে দেখলে আকর্ষণ বোধ করে, যেমন 8 বছর, 9, 10 বা 11, 12, 13 এই ধরনের বয়সের শিশুদেরকে দেখলে খুব আকর্ষণ বোধ করে এবং এই রোগটাকে বলে শিশুকামিতা। তখন নিজেকে আর সংবরণ করা যায় না, তখন এই বাচ্চাদেরকে খুব বিশ্রীভাবে শরীরে বিভিন্ন জায়গায় টাচ করা, ছোটে চুমু দেয়া, বাজেভাবে চুমু দেয়া, আমরা যেটা দেখলাম বিভিন্ন ভিডিওতে। উনি কিন্তু একজন শিশু না, একাধিক শিশু এবং একটা মেয়েকে উনি এমনভাবে ধরেছেন, মেয়েটা কিন্তু তার বুড়ো আঙুলটা ছাড়িয়ে চলে যেতে চাচ্ছিল। তার মানে কি, ওই শিশুগুলা অস্থির বোধ করছিল। এটা হচ্ছে আমাদের চুম্মা বাবার যে চরিত্র, তার যে আচার আচরণ, এটার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা কিংবা সায়েন্টিফিক ব্যাখ্যা, যেটাই বলেন না কেন। একজন শিশুকামী, এ হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী দল। মাদ্রাসা সম্পর্কে আপনারা সবাই জানেন, মাদ্রাসাতে বলাৎকার হয়। আপনারা কি জানেন বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় আলাদা কক্ষ আছে, যেখানে হুজুর যারা শিক্ষা দেয়, শিক্ষক, এদের শরীর টেপাটেপি অর্থাৎ মেসেজ করে নেওয়ার জন্য আলাদা কক্ষ আছে, যেখানে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দিয়ে মেসেজ করানো হয়। শুধুমাত্র এইটাই, প্রত্যেকটা মাদ্রাসায় আলাদা কক্ষ আছে যেখানে নারীদেরকে নিয়ে গিয়ে এরা রঙ্গলীলা করে। আমি ঠিক এই কারণে মাদ্রাসার শিক্ষার্থী বলেন, মাদ্রাসায় যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থাকে, এদেরকে আমি দেখতে পারি না। এই ব্যাপারে যদি কোনো প্রগতিশীল মুক্তমনা ব্যক্তি আমাকে এসে বলে স্যাক্রিফাইস করতে কিংবা এই ব্যাপারে কথা না বলতে, আমি সেটা শুনবো না। কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা একটা কুসংস্কারাচ্ছন্ন, একটা জঘন্য, একটা মান্দাতার আমলের, একটা প্রাচীন যুগের, একটা মধ্যযুগীয় বর্বরতম শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে আমি কোনোদিনও আমার জীবদ্দশায় সমর্থন করব না। এতে আমার কি গেল না, কি আসলো না, আই ডোন্ট কেয়ার।
ইভেন আমার পরিবারের কেউ যদি আমাকে এসে বলে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সমর্থন দিতে হবে, ইসলামিক এই তথাকথিত বক্তা যারা আছে মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ, এদেরকে সমর্থন করতে হবে, আমাকে যদি ফ্যামিলি থেকে ত্যাগ করে, তারপরেও আমি এদের সমর্থন করতে পারবো না। কারণ এদের কোনো ধর্মীয় চর্চা নাই, এরা ধর্ম নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করে না। এরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ধর্মীয় ট্যাগ ব্যবহার করে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ইসলাম ধর্মটাকে পুরো পৃথিবীব্যাপী জঙ্গিবাদী ধর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। অদূর ভবিষ্যতে, আজ থেকে 10 কিংবা 15 বছর পর, পুরো বিশ্বে ইসলাম ধর্ম নিষিদ্ধ হতে পারে। যেভাবে আগাচ্ছে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, এইসব কিছু কারা করতেছে? যারা ইসলামের লেবাস ধরে আছে, যারা ইসলাম ধর্মের অনুসারী, যাদের খেলাফতের জোশ, যাদের জিহাদের জোশ, যারা ইসলামী স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ভিন্ন মতের মানুষের জীবন কেড়ে নিতে চায়। এই ধর্ম অদূর ভবিষ্যতে যে নিষিদ্ধ হবে না, তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে শুধুমাত্র না, পুরো এশিয়ার রাজনীতিতে জামাত একটা ক্যান্সার। এই হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, শিবির, হিজবুত তাহরির থেকে শুরু করে জেএমবি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, এই প্রত্যেকটা মৌলবাদী জঙ্গি উগ্রবাদী সংগঠনগুলা জামাতের BCDEF টিম। সবকিছুর সূত্রপাত এই জামাত থেকে। আর এই প্রধানতম বদমাস এই জামাতের সাদা শগুন ডক্টর শফিকুর রহমান। শফিক সাহেবের স্ত্রীকে উদ্দেশ্য করে একটা বার্তা দিতে চাই, আপনি আপনার জামাইকে সামলান। অন্যথায় দেখা গেল কোন দিন না জানি বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমানের স্ত্রীকে গিয়ে চুমা দিয়ে বসবে, তখন দেখা গেছে আনসালা দুইটাই যাবে, দেখা গেছে নেতাগিরি ছুটে যাবে। আপনার জামাইকে সামলান। এবং জামায়াত ইসলামের যারা নারী নেত্রী আছেন, ছাত্রী সংস্থার আপুরা, তোমরা একটু সাবধানে থেকো। কখন না জানি বোরখার উপর নিচে দুদিক দিয়ে আপনাদেরকে আবার বলা তো যায় না কি করে, কারণ চরিত্রের সমস্যা। সমকামী, উভকামী, শিশুকামী, নারীকামী ও সবকামী বাংলাদেশের রাজনীতির পরিবেশকে কলঙ্কিত করেছে জামাতের আমির। কূটনৈতিকের সাথে কি ধরনের আচরণ ভাবা যায়? মানে এটা রাজনৈতিক শিষ্টাচারের কোন পর্যায়ে পড়ে ভাই? কূটনৈতিক ব্যক্তির সাথে কূটনৈতিক ভাবেই আপনাকে হ্যান্ডেল করতে হবে, সেখানে গিয়ে কি জড়াজড়ি, হাতাহাতি। তবে একটা বিষয় এখানে পজিটিভ, যারা বলেন LGBTQ অধিকার, এই অধিকারের বিরোধিতা করে জামায়াত ইসলাম, তবে জামাতের সাদা শকুন ডক্টর শফিকুর রহমানের আচার আচরণ দেখে আমার কোনোভাবে মনে হচ্ছে না জামাত LGBTQ যে অধিকার, এটাকে তারা সমর্থন করে না। সুতরাং এটা একটা পজিটিভ দিক আপনারা বলতে পারেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একমাত্র চুম্মা বাবা ডক্টর শফিকুর রহমানের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। বাংলাদেশের মানুষের কাছে ইসলামকে যেভাবে হাসির পাত্র বানাচ্ছেন, পরবর্তী প্রজন্ম বাংলাদেশে যারা আসবে তারা ইসলামকে আর সমর্থন করতে পারবে না। কারণ আপনারা ইসলামের যে অপব্যাখ্যা, ইসলাম ধর্মটাকে যেভাবে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছেন, ঠিক এই কারণে প্রগতিশীল প্রজন্ম আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। ভালো থাকবেন।